সবাইকে ভূত কাহিনীতে আমন্ত্রণ। এটি ভূত কাহিনীর ৪র্থ এপিসোড। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি এখন থেকে ৩৫ বছর আগে একটা পাড়া গ্রামের ঘটনা। এখানে দুই বন্ধু থাকতো, কমল আর বিমল। তো কমলের ছিল মুদি ব্যবসা আর বিমলের ছিল হাঁড়ি পাতিলের ব্যবসা। হাঁড়ি পাতিল বলতে ও কুমোর ছিল, মাটির হাঁড়ি পাতিল এগুলো সে বানাতো, বাড়িতে বানিয়ে বাজারে বিক্রি করতো। তো একদিন হঠাৎ ওরা দুই বন্ধু আড্ডা দিতে গিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেয় যে এভাবে তো আর জীবন যাচ্ছে না, এভাবে তো আর জীবন চলছে না, আরও কিছু করতে হবে। তো ওরা ওদের এলাকায় লোকমুখে শোনা যায় একটা রাজবাড়ি ছিল, সেই রাজবাড়িতে গুপ্তধন আছে। কিন্তু সমস্যাটা হলো সেই রাজবাড়িতে অশরীরীর আক্রমণ হয়, যে অশরীরীরা চলাফেরা করে, মানে জিনেদের আনাগোনা থাকে আর কি। সেই গুপ্তজন যতজন আনতে গেছে ততজনই কোনো না কোনো বিপদে পড়েছে কিংবা মারা গেছে। তো কমলের লোভটা একটু কম, কিন্তু বিমলের লোভ অনেক বেশি, কারণ মাটি খোঁড়াখুড়ি, মাটির কাজ এগুলো সে সিদ্ধহস্ত। তো সে একটু লোভে পড়ে সে কমলকে বলে যে, দোস্ত চল, আমরা যেমন হোক তাড়াতাড়ি বড়লোক হইতে হবে, আমাদের টাকা পয়সারও খুব দরকার, আমরা একবার এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারি, আমরা একবার চেষ্টা করে দেখি যে জিনিসটা কেমন হয়। তো কোনোভাবেই কমলকে রাজি করানো যাচ্ছে না। কমল বলল যে না, কোনো কিছু যদি হয়ে যায় তাহলে তো আমি ভীষণ বিপদে পড়ে যাব, আমার 2টা বাচ্চা আছে, আমার বাবা মা আছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এরা ফেঁসে যাবে। তুমি তো এখনও বন্ধু বিয়ে করো নাই, ঠিক আছে, তুমি তো একা মানুষ। তো বিমল কোনো না কোনোভাবে কমলকে বুঝায়, রাজি করায়। তো বিমল এক ওঝার কাছে জানতে পারে যে এই অমাবস্যার তিথিতে যদি এই গুপ্তধন খুঁজতে যাওয়া হয়, হ্যাঁ, তাহলে নির্ঘাত পাবে, এবং সাথে একটি তাবিজ দিয়ে দেওয়া হয় বিমলকে। তো বিমল এগুলা কমলকে খুলে বলে। কমল একটু হকচকিয়ে যায়, তবুও কমলকে শান্ত করে। তো আরও 1 সপ্তাহ পরে পূর্ণ অমাবস্যা তিথিতে ওরা ওই গুপ্তধনের খোঁজে রাজবাড়িতে যায়। তো রাজবাড়িতে গেল, ওরা খোঁড়াখুড়ি করলো, অনেক খোঁড়াখুড়ি করলো, কিন্তু ওরা কোনো কিছু পেল না, এবং কোনো অশরীরীর কোনো কিছুও পায়নি। তো ভালো কথা, ওরা আবার চলে আসলো। এটার আরও 3 দিন পরে ওরা ঘাটাঘাটি করলো, দেখলো, কিন্তু কিছুই পেল না। অনেক খোঁড়াখুড়ি করে অনেক গর্ত করে ফেললো, কিন্তু কিছুই পেল না। পরবর্তী 3 নম্বর দিনে বিমল এবং কমল ওরা দুজনই আবার যায় ওই ওঝার কাছে, যায় একদম পূর্ণ বিবরণ সহ সব কিছু জেনে আসে। ওঝা বারবার সতর্ক করছে, যদি তোমরা কোনো বিপদ দেখো বা এমন কোনো কিছু পাও, কোনো ধরনের আতরের শিশি পাও, হ্যাঁ, তা কিন্তু আমার কাছে নিয়ে আসবা। এইটাই শর্ত। এই শর্ত অনুপাতে তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোথায় তোমরা ওই জিনিসটা পাবা, গুপ্তধনের মোহর পাবা। তো ভালো কথা, শর্ত এটাই যে ওঝাকে ওই শিশিটা দিতে হবে, আতরের শিশি, আর গুপ্তধন যাই পাক না কেন ওগুলা তারা নিয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, ভালো সব কিছু ভালোই যাচ্ছে। তো তারা অমাবস্যা তিথিতে আবার বেলচা, কোদাল, শাবল এগুলো নিয়ে রাজবাড়িতে গেল। পরিপূর্ণ অন্ধকার, শুধু হারিকেন নিল। তো ওরা খোঁড়াখুড়ি করলো, ওদেরকে বলল যে তোমরা যদি রাজবাড়ির দক্ষিণ কোণায় চলে যাও, এখানে অনেকগুলা ঘর দেখবে, সেখানে 5 নম্বর ঘরের মেঝেতে করবে দক্ষিণ কোণায়, তখন তোমরা তোমাদের গুপ্তধনের হদিসটা পাবে। তো ওরা ভালো কথা যেমনে বলছে তাবিজটা বেঁধে, হ্যাঁ, তাদের ইষ্টদেবের নাম নিয়ে বিমল আর কমল চলে গেল রাজবাড়িতে। এবং খুব কষ্ট করে, কারণ যেদিকে তাকায় সেদিকেই বাড়ি, সেদিকেই সব ঘর, ভুলভুলাইয়ার মতো, হ্যাঁ, এখানে সহজে কেউ আসেও না, ঝোপঝাড় জন্মায় গেছে, খুব কেমন জানি একটা খারাপ অবস্থা। তো অবশেষে ওরা ঘরটি বের করতে পারলো। ওরা খোঁড়াখুড়ি শুরু করলো,
লাস্টে ঘুরতে 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 টাস করে বিমল দেখলো একটা টাং করে একটা শব্দ হইলো। তো একটা সিন্দুকের মতো করে, ছোট একটা সিন্দুকের মতো করে উঠালো। সিন্দুকটা খুব সুন্দর, বোঝা যাচ্ছে এটা খুব দামি একটা সিন্দুক, ছোট্ট সিন্দুক, 1 ফুট বাই 1 ফুটের মতো। তো ওরা ওই সিন্দুকটা নিল। ওই সিন্দুকটা নেওয়ার পরে ওই সিন্দুকটা ওরা খুললো, খোলা গেছে খুব সহজেই, পরিষ্কার টরিষ্কার করে খুললো। দেখলো এখানে 5টা মোহর আছে স্বর্ণের, এবং 2টা আতরের শিশি আছে। তো একটা ওরা নিয়ে নিল, আর একটা ওই যে ওঝা আছে ওঝাকে দিয়ে দিল। তো বিমল আর কমল, তো তো বিমল কমল বলল যে ভাই আমি আতরের শিশিটা নিব না, আমি তুমি আমাকে 2টা মুদ্রা দিয়ে দাও আর 3টা তুমি রেখে দাও, বাস আমার এতেই হবে। তো যেই বলা সেই কাজ। এদিকে কমলও খুশি, বিমলও খুশি। তো মোটামুটি দিন যায়, ওরা খুব সব যেমনে যেমনে করছে সামনে ওইভাবেই সব কিছু সমান টমান করে ওরা চলে আসে বাড়ির দিকে, অন্ধকারে চলে আসে। কিন্তু বিপদটা ঘটে 3 দিন পরে। কী ধরনের বিপদ ঘটে? ওই ওঝা ওদেরকে খবর দেয় যে তোরা আমার কাছে চলে আয়, তোরা আরেকটা শিশি পাইছস, আমাকে তোরা ওইটা দেশ নাই, ওইটার কথাও বলস নাই, তোরা জানোস তোরা কী নিয়ে ঘুরতেছস, এই জিনিসটা কি? তোরা বলে না আমরা জানি না। তা এখন এটার মধ্যে হয়ে গেছে কি, যেদিন ওরা কোড়াকুড়ি করছে, যে একটা শিশি নিছিল ওরা ওদের কাছে, সেই শিশিটা একটু ভেঙে যায় এবং ওইখান থেকে একটা সুগন্ধি ছড়িয়ে পড়ে। ওরা কোনো কিছু বুঝতে পারে না। এবং এরপরে ওদের যতদিনই ওরা যায়, দেখে যে ওই 3 দিন ওদের আশেপাশে কোনো না কোনো কিছু ঘোরাফেরা করে, ওরা এটা আঁচ করতে পারে। তো ভালো কথা, ওঝা ওদেরকে ডাকছে, ওরা সব কিছু স্বীকার করছে। তোরা কি জানোস তোরা এটা কি নিয়ে ঘোরাফেরা করতেছস? এখানে 1000 বছরের বন্দি জিনকে আটকায় রাখা হয়েছে এই 2টা শিশিতে। একটা আমার কাছে আছে, এটা আমার কাজে লাগবে, আর আরেকটাও তোরা আমাকে বলস নাই, সেটা খুবই ভয়ানক, খুব ডেঞ্জারাস, ওইটা আমাকে ফিরাই দে। এখন তো ওইটা তো ছুটে গেছে, এখন তোরা বাঁচবি কীভাবে? তো এখন ওরা হাত পা ধরে কান্নাকাটি শুরু করে, কি করবে না কি করবে। তো ওঝা বলে যে পূর্ণিমা তিথিতে বা একাদশীতে তোরা আবার ওই রাজবাড়িতে যাবি। রাজবাড়িতে গেলে তোরা ওই শিশিটা আমি ঠিকঠাক করে দিতেছি, ওইখান থেকে ওই শিশিটা ওইখানে দিয়ে আসবি। তবে দিয়ে আসার আগে তোরা আরও 3টা কাজ করবি। 1, কোনো চিতাখোলা থেকে চিতার জ্বলন্ত কাঠ বা জ্বলন্ত কাঠ নিয়ে আসবি এবং হাড় নিয়ে আসবি, আর একটা মাথার খুলি নিয়ে আসবি। তো ভালো কথা, অনেক কষ্ট করে মাথার খুলি আর পায় না, হাড় পাইছে, হাড় আর চিতার কাঠ নিয়ে আসছে, আর একটা কবর থেকে হাড় নিয়ে আসছে। তো হাড় নিয়ে এসে ওই ওঝাকে দেয়। তো ওঝা ওইগুলোতে কিছু রিচুয়াল করে ওই জিনিসগুলো দিয়ে দেয়। তো ওঝা বলে দেয় যে এই হাড়ের বিনিময়ে এবং এই খুলির বিনিময়ে তোরা বেঁচে যাবি, কারণ এই খারাপ জিনটা যেটা তোদের থেকে ছুটে গেছে, ওর এটা পাওনা ছিল। হ্যাঁ, এটা ওর পাওনা ছিল, এটা সে দাবি করেছে। তো এটা সে ওই যে ওঝাটা, সেটা সে মানে কোনো না কোনোভাবে সে এটা কানেক্ট করে তার নিজের পিশাচ জিনের মাধ্যমে, সে পিশাচ সিদ্ধ। তো তখন সে ওদেরকে তরিকা বলে দেয় কিভাবে কি করতে হবে। তো ওরা ওই পূর্ণিমা তিথিতেই যায়, ভরা জ্যোৎস্না, ওইখানে যায়, আবার ওই জায়গাটা খোঁড়ার পরে ওরা ওই হাড়, তারপর মাথার খুলি, তারপর হচ্ছে চিতার যে আতপোড়া কাঠ ওইটা, এবং ওই যে শিশিটা, ওইটা ওইখানে পুঁতে দিয়ে আসে ওইখানে। আর সাথে ওদেরকে বলা হয় যে 5টা লাল মোরগ, মানে রাতা মোরগ, ওইখানে যেন জবে করে দিয়ে আসে এবং গোল করে ছিটাই দিয়ে আসে। তো ওরা 5টা
রাতা মোরগ বড় বড় সাইজের, এগুলো সব জবাই করে গোল করে ওইখানে যেখানে গর্ত করছে ওইখানে গোল করে ছিটাই দিয়ে আসে এবং ওগুলো এখানে রেখে দিয়ে আসে। তো ওরা চলে আসে। এটার আরও 5-6টা দিন পরে এই বিমল এবং কমলের ফ্যামিলিতে দেখা যায় যে সবাই অসুস্থ হইতে থাকতেছে, খুবই অসুস্থ হইতে থাকতেছে। কোনোভাবেই কোনো ডাক্তার বৈদ্য দিয়ে কোনো কাজ হচ্ছে না। তখন ওই ওঝাকে আবার স্মরণ করে ওরা, যে আপনি একটু আসেন, একটু দেখেন এখানে যে কি হচ্ছে আমরা আসলে বুঝতে পারতেছি না, আপনি একটু দেখেন, এখন আমাদের তো কিছু উদ্ধার করতে হবে। তখন ওঝা বলে, তোরা যে গুপ্তধনগুলা নিছস এখান থেকে সব ফিরে দিতে হবে, এবং আমি যে শিশিটা নিছি এটাও ফিরে দিতে হবে। এখানে আর কিচ্ছু করার নাই, নাহলে আমিও বাঁচব না, তোরাও বাঁচবি না। আমার যে পিশাচ জিন, এই পিশাচ জিনের সাথে আমি কথা বলে আমি জানতে পারছি যে এটা কোনোভাবেই এখানের এই জিনিস 1000 বছরের পুরনো এই জিনের সাথে আমরা পারবো না। হ্যাঁ, এটা ফিরাই দিতে হবে। এখন তোরা যা আসোস, হ্যাঁ, এগুলা সব ফিরাই দিয়ে আয়। তো ওরা চলে গেল রাতে। ওই রাতেই সব কিছু, মোহর 5টা, শিশি আরেকটা, ওই ওঝার কাছে যা ছিল আরেকটা, এবং ভেট হিসেবে মহিষের মাথা, সদ্য কাটা মহিষের মাথা ওইখানে দিয়ে আসে। তো দিয়ে এসে ওরা যখন ওই রাজবাড়িতে যখন দিয়ে আসে ওই 5 নাম্বার ঘরটাতে, ওরা যখন বের হইতে যায় তখন এরা আর বের হইতে পারে না। এরা দেখে যে যেদিকে যায় সেদিকেই একই রকম, মানে রাজবাড়ির গোলক ধাঁধার মধ্যে ওরা আটকায় গেছে। ওরা সারা রাত এটা করে। এরপরে ওরা এক একটা দরজায়, এক একটা কার্নিশে, এক একটা বারান্দায় বিভিন্ন ধরনের শব্দ পায়, বিভিন্ন ধরনের শব্দ হয়। এরা অনেক চেষ্টা করে। হঠাৎ করে এক ঝড়ো হাওয়া ওঠে, প্রচণ্ড ঝড়ো হাওয়া উঠে ওরা খুবই ভয় পেয়ে যায়। তারপর একটা অশরীরী গলার মতো ভেসে আসে যে, তোরা কেন এখানে আসলি? তোদেরকে এখানে কে পাঠাইছে? তোরা এখানে কেন এসে আমাদের গুপ্তধন ধরলি, আমাদের এই আতরের শিশি ধরলি, এবং কেন এখানে আসলি? তোদেরকে কে অনুমতি দিছে এখানে? তোরা তো বেঁচে ফিরতে পারবি না, তোদেরকে মেরে ফেলবো এবং এইখানেই পুঁতে ফেলবো। তো কমল আর বিমল ওরা ওদের ইষ্টদেবের নাম স্মরণ করে, অনেক ঈশ্বরকে অনেক ডাকাডাকি করে। এরপরে দেখা যায় যে প্রচণ্ড ঝড়ো হাওয়া এসে এদেরকে এমন জোরে ধাক্কা দেয়, হ্যাঁ, বাতাসে তোড়ে এদের যে লণ্ঠন ছিল, হারিকেন ছিল, সব নিভে যায়, ভেঙে যায়, এবং এরা ছিটকায় গিয়ে ওয়ালের মধ্যে গিয়ে বাড়ি খায় এবং অজ্ঞান হয়ে যায়। তো ভালো কথা, ওদের ফ্যামিলিতে এই জিনিসটা ওরা বলে দিছে, জানতো। ওরা খুঁজাখুঁজি করে, কিছু পায় না, ওদেরকে কোনো দেখা সাক্ষাৎ নাই। পরের দিন সকালে দেখে যে ওরা আর ওই দিন রাতে আসে না। পরের দিন সকালে ওদেরকেও খোঁজাখুঁজি করা হয়, অনেক জায়গায় দেখা হয়, নাই। তারপর ওরা যায়, ফ্যামিলির মানুষরা যায় ওই ওঝার কাছে। তো ওঝার কাছে গিয়ে দেখে যে ওঝাও মরে পড়ে আছে, একদম মৃত, ঘাটটা একদম উল্টায়, মানে ছিঁড়ে ফেলছে, বিভৎসভাবে একদম ছিঁড়ে ফেলছে, এবং রক্তারক্তি কাণ্ড। তো ওরা যা বুঝার বুঝে, তো ওঝারে সৎকার করে। আর কমলার বিমলকে এখন পর্যন্ত পাওয়া যায় না। তো ওরা এক তান্ত্রিককে খবর দেয়, জ্যোতিষ বিনোদ তান্ত্রিক। উনি আরও 10 গ্রাম দূরের। তো ওই দিনই ওনাকে গরু গাড়ি করে নিয়ে আসা হয়, তখন গরু গাড়ির একটা চল ছিল, তো নিয়ে আসা হয়। তো তান্ত্রিক তখন ওই রাজবাড়িতে যায়, ওইটাও দেখে, এবং ওই ওঝার জায়গাটাও দেখে। সব কিছু দেখে উনি একটা রিচুয়াল করেন, খুব বড় ধরনের যজ্ঞ, হ্যাঁ। এবং এই যজ্ঞটা সাধারণ ফলাদির যজ্ঞ না, এটার মধ্যে দেখা গেলো যে যজ্ঞ ডুমুর, তারপর 3টা সাপের মাথা, তারপর কাকের ডান পাশের পালক, এরপর এই ধরনের উদ্ভট জিনিসগুলো লাগে,
একদম যেগুলো পাওয়া যায় না। তারপর কাক যে এখানে বাসা করে সেই এই ডালের দিয়ে যজ্ঞ করতে হয়, হ্যাঁ, সেই ডাল দিয়ে আগুন ধরাতে হয়। তারপর এই ধরনের বিষয়গুলো থাকে। তো উনি ওনার যজ্ঞগুলা করে এবং এটা বিমলের বাড়ি থেকে এই যজ্ঞটা শুরু করে উনি ওই রাজবাড়িতে গিয়ে মূল যজ্ঞটা শুরু করেন। 2টা যজ্ঞ হয়, একটা হচ্ছে বিমলের বাড়িতে আর আরেকটা হচ্ছে ওই রাজবাড়িতে। তো রাজবাড়িতে উনি যজ্ঞ শুরু করলেন এবং হঠাৎ করে দেখলেন যে যখনই উনি যজ্ঞ আহুতিগুলা দেয়া শুরু করলেন এবং আগুন গনগন করে অনেক উপরে উঠে গেল। তো বলা হয় যজ্ঞের আগুন যত উপরে উঠবে তত পরিমাণ মানে যজ্ঞ সফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পরিস্থিতি দেখা যায় যে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, ওইখানের আম্বিয়েন্সটা অনেক বেশি কোল্ড হয়ে যায়, অনেক ঠান্ডা হয়ে যায়। তো তান্ত্রিক এগুলো সবই দেখে এবং বিভিন্ন ধরনের উপদ্রব এসে ওনার চারপাশে ঘেরাও করে, নাচানাচি করে, লাফালাফি করে, শব্দ করে, বিরক্ত করে, ওনার কাজ করতে দিতেছে না। উনি একবার অজ্ঞান হয়ে যান, কিন্তু ওনার ওই যে গণ্ডি কেটে রাখছেন উনি একটা ওনার জায়গাতে গোল করে, হ্যাঁ, গোল করে সিঁদুর দিয়ে গণ্ডি কেটে রাখছেন। আর কোনো মানুষ নাই, উনি ওইখানে যজ্ঞ করতেছেন একদম হাতে প্রাণ রেখে, মানে জীবন বাজি রেখে আর কি। তো শেষ রাতের দিকে ওনার যজ্ঞটা উনি সফলভাবে আহুতি দিয়ে দেন, সফল হয়। এবং ওইখান থেকে অশরীরী যে জিন ওরা এসে ওনার সাথে কথা বলে যে একমাত্র তোর জন্যে এই 2জন বেঁচে গেছে, মানে কমল আর বিমল। এদেরকে এখনও পুঁতে রাখা হয়েছে, গলা পর্যন্ত মারা হয় নাই, এই বাড়িতেই আছে, রাজবাড়িতেই আছে। হ্যাঁ, নিচের যেই গোয়ালঘর ছিল অনেক দূরে, সেই গোয়ালঘরের মাটিতে পুঁতে রাখা হয়েছে। আর একজনকে তো শেষ করে দেওয়া হয়েছে, যে তোদের একজনকে তো শেষ করে দিছি আর 2জনকে বাকি রাখছি, 2জনকেও বাকি রাখতাম না যদি না তুই আসতি। তুই এসে এগুলা করলি এবং বলে দিস সবাইকে আমাদের এইখানে কোনো ধরনের যেন আমাদেরকে যেন ডিস্টার্ব না করে, আমাদের এই রাজবাড়িতে যেন কেউ যেন পা না ফেলে। এটা যক্ষের ধন, এটা যক্ষ হিসেবেই থাকবে এখানে, এবং কোনোভাবেই যেন এখান থেকে কোনো কিছু যেন না নড়ে। তো যেই শর্ত ওই ধরনের। তো লাস্টে ওদেরকে ওই গোয়ালঘরের ওইখানে মাটিতে আদমর অবস্থায় খুঁজে পাওয়া যায়। তো ওইখান থেকে ওদেরকে কোনো রকমে মাটি কেটে খুঁড়ে ওদেরকে নেওয়া হয়, নিয়ে ওদেরকে তারপর ওই তান্ত্রিক আরও কিছু রিচুয়াল করেন, আরও কিছু ট্রিটমেন্ট করেন, কবিরাজ আসে, বুদ্ধি আসে, এদেরকে ঠিকঠাক করে প্রায় 1 থেকে 1.5 মাস পরে ওরা সুস্থ হয়, কিছুটা সুস্থ হয় এবং স্বাভাবিক জীবনে চলে আসে। ওরা আর কখনো কোনো বিষয়ের প্রতি আর লোভ করে না এবং ওই গ্রামের কেউ কখনো ওই রাজবাড়িতে খোঁড়াখুড়ি বা গুপ্তধনের সন্ধানে কখনোই আর যায় নাই। তো এই ছিল ঘটনা। যদি ভালো লাগে কমেন্টস করবেন, আর কী ধরনের গল্প আপনাদের পছন্দ তা কমেন্টস অবশ্যই জানিয়ে দিবেন, আমরা ওইভাবে গল্প আপনাদেরকে দিব। তো সবাইকে গল্প শোনার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন যেন আমরা উৎসাহ পাই, এতে আমাদের উৎসাহ বেড়ে যাবে এবং আমরা অনেক ধরনের গল্পের স্বাদ আপনাদেরকে দিতে পারবো, অনেক ধরনের সাহিত্য রস আপনাদেরকে দিতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ।